নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য একটা নতুন সিরিজ লঞ্চ করেছি। সেই সিরিজটি হচ্ছে ফুড এসআই 2023-24কে টার্গেট করে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ আমাদের ক্লাস চলছে। এবং আমাদের ক্লাসগুলো আগের যেগুলো লঞ্চ হয়েছে দুটো ক্লাস তোমরা অলরেডি দেখে ফেলেছো। সেটা হচ্ছে একটা সায়েন্সের উপরে ছিল এবং অন্য ক্লাসটি ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা ওয়েস্ট বেঙ্গলের টোটাল ফাউন্ডেশনের উপরে। তো আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব ভারতীয় রাষ্ট্রনীতি বা ইন্ডিয়ান পলিটি সম্পর্কে। তো ইন্ডিয়ান পলিটির এই ক্লাসে আমাদের পুরো বিষয়টা মোরলেস কম বেশি অনেকটা বিষয় কভার করার চেষ্টা করব, যেখান থেকে তোমরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন তোমরা বিষয়টা বা ক্লাসটা করতে পারবে। তো আশা করছি এই ক্লাসটি তোমাদের হেল্পফুল হবে। এই 45 দিনের বা আমরা যে একটা স্ট্র্যাটেজি বানিয়েছি, এই কদিনে আমরা প্রত্যেকটি সাবজেক্ট যেখানে 50 নম্বরে তোমাদের ফুড এসআই জিকে আছে সেই জায়গাটাকে পুরো হোল কভার করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম ক্লাস। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ইন্ডিয়ান পলিটি, অর্থাৎ ভারতের রাষ্ট্র শাসন ব্যবস্থা নিয়ে আমরা জানবো। তো এই ক্লাসটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। দেখো, তোমাদের ইন্ডিয়ান পলিটি বা আমরা সংবিধান নিয়ে কাজ করবো তো এখানে। তো ভারতের ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে কাজ করব। তো এই বিষয়টা যাওয়ার আগে আমাদের একটু এই বিষয়টা বুঝে নিতে হবে যে ভারতীয় সংবিধান বিষয়টা বা সংবিধান কোনো দেশের বলতে কি বোঝে। দেখো, সংবিধান মানে হলো কোন একটা দেশের একটা সাংগঠনিক আইন ব্যবস্থা, কিছু নীতিসমূহ থাকবে, কিছু নৈতিকতা থাকবে, তার উপর ভিত্তি করে কোনো একটা দেশের যে কমপ্লিট যে পলিসি সেটা নির্ধারিত হবে। এবং ভারতবর্ষের সর্বোচ্চ আইন যদি বলি তাহলে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান, তাই তো। এরপর সংবিধান বিভিন্ন প্রকারে হতে পারে, সেটা লিখিত হতে পারে, সেটা মৌখিক হতে পারে। তো এর উপর ভিত্তি করে সংবিধানকে দুটি ভাগে মেনলি ভাগ করা হয়, একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। তো লিখিত সংবিধান যেরকম কি লিখিত আমাদের দেশে ভারতের, আর অলিখিত সংবিধান যদি আমরা বলি ব্রিটেনের সংবিধান বা ইংল্যান্ডের সংবিধান, সেটা হচ্ছে অলিখিত সংবিধান। তো চলো আমরা আজকের ক্লাসটায় যাই। তোমাদের একটা ওভারভিউ দিলাম যে সংবিধান আসলে জিনিসটা কি। এখন আমরা প্রথম ক্লাসে এন্টার করব এবং এমসিকিউ ফার্স্টে দেখে নেব আমাদের প্রশ্ন কি রয়েছে, মানে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষায় প্রশ্নটি আমাকে কি জিজ্ঞেস করতে চাইছে। ওকে, তো প্রথম প্রশ্ন রয়েছে ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা হচ্ছে 1949 সালে 26শে নভেম্বর, 1950 সালের 26শে জানুয়ারি, 1949 সালে 26 জানুয়ারি, 1950 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধান কবে কার্যকরী হয় বলেছে। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাডপ্টেড গৃহীত হয়, একটা হচ্ছে এনাক্টেড বা কার্যকরী হয়। এই দুটো টার্ম তোমাদের মনে রাখতে হবে। তো ভারতের যে সংবিধান যে কার্যকরী হয় সেটি হচ্ছে 1950 সালে 26শে জানুয়ারি, এই দিনটিতে ভারতের সংবিধান কার্যকরী হয়। যদি বলা হয় কবে গৃহীত হয়েছিল স্যার, গৃহীত হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর, তাহলে সঠিক উত্তর হয়ে যেত। তাহলে এই বিষয়টা তোমরা অবশ্যই মেক শিওর করবে প্রত্যেকে। চলো আমরা এক্সপ্লেনেশন কি রয়েছে এর পিছনে দেখবো এর পরে। ঠিক আছে, আচ্ছা দেখো, ভারতের সংবিধান আমি বললাম যেরকমটা তোমাদের ভারতের সংবিধান বৃহত্তম লিখিত সংবিধান, পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান আমাদের ভারতের সংবিধান। ভারতের সংবিধান গঠনের পিছনে অনেক ইতিহাস রয়েছে। ঠিক আছে, যদি আমরা সেই ইতিহাস বলি হয়তো ক্লাসটা আরো লেন্দি হবে। তোমাদের ইন ব্রিফ বলে দিচ্ছি। দেখো, ভারতের সংবিধানের মানে কথা বা সংবিধান যে রচনা হবে এই নিয়ে প্রথম চিন্তা ভাবনা যার মাথায় এসেছিল তিনি হলেন, আমি তোমাদের এই স্লাইডটা ছাড়াও বলছি, তোমরা অবশ্যই নোট ডাউন করো। 1934 সালে এম.এন. রায়, ঠিক আছে, এই কথাটা প্রথম মাথায় ভেবেছিলেন যে হ্যাঁ আমাদের একটা সংবিধান দরকার। তারপরে আস্তে আস্তে সেটা কি হয়, 1935 সালের দিকে জাতীয় কংগ্রেসে মানে এই যে চিন্তা ভাবনা এটাকে একসেপ্ট করে। এবং পরবর্তী ক্ষেত্রে ফাইনালি সেই সময় ব্রিটিশ সরকার ছিল, তো ব্রিটিশ সরকার এটা মানে স্বীকৃতি দিল আগস্ট প্রস্তাবের মাধ্যমে, এবং আগস্ট প্রস্তাব এসেছিল 1940 সালে। ঠিক আছে, তো এরকম একটা ইতিহাস রয়েছে। এবং 1950 সালে 26শে জানুয়ারি এটা কার্যকরী হলো, এবং 1949 সালে 26শে নভেম্বর এটা গৃহীত হলো জনগণ কর্তৃক, তাই তো। তো এই 1949 সালটা আমাদের একটু গুরুত্বপূর্ণ। এই 46 সালটা দেখো, 1946 সালে বলা হচ্ছে 16ই মে ক্যাবিনেট মিশন দ্বারা গঠিত গণপরিষদ সংবিধান রচিত হয়, তাই তো। এবং গণপরিষদের সেই সময় মোট সদস্য সংখ্যা কত ছিল, 389 জন, যার মধ্যে 296 জন ছিল প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত, মানে ব্রিটিশ ভারতের যে শাসিত রাজ্য প্রদেশ ছিল সেইখান থেকে। ঠিক আছে, সেইখান থেকে বিভিন্ন ব্যক্তি পার্টিসিপেট করেছিল। তো আমাদের জানতে হবে গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল, 389 জন। সংবিধান গৃহীত হয় 1949 সালে 26 নভেম্বর, যেটা বললাম, যেটা সংবিধান দিবস পালন করি 26শে নভেম্বর, কনস্টিটিউশন ডে হিসাবে আমরা এই দিনটি পালন করে থাকি। আর 1950 সালে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি পালন করি, এই দিন গৃহীত হয় আমাদের সংবিধান, তাই তো। আচ্ছা, গণপরিষদের প্রথম অধিবেশন যেটা হয়েছিল ফার্স্ট সেশন, সেটা নতুন দিল্লিতে হয়েছিল। কবে হয়েছিল স্যার, 9 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের যে প্রথম অধিবেশন সেটা হয়েছিল। তো এই গণপরিষদের প্রথম যিনি মানে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন, তো তিনি হচ্ছেন অস্থায়ী সভাপতি। এবং গণপরিষদের সদস্যদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ যদি আমরা দেখি, মানে সব থেকে বয়স্ক ব্যক্তি সেই সময় তাকে নির্বাচন করা হয়েছিল। কে তিনি? তিনি হলেন ডক্টর সচিদানন্দ সিনহা। তারপরে এটি চেঞ্জ হয়, কবে চেঞ্জ হয়, 11ই ডিসেম্বর, তাই তো। 9 ডিসেম্বর এটা হলো অস্থায়ী অধিবেশন, মানে অধিবেশন হলো প্রথম, এবং তখন প্রেসিডেন্ট ছিলেন সচিদানন্দ সিনহা, গণপরিষদের বলছি আমি। তারপরে 12ই ডিসেম্বর
গণপরিষদের 11 ডিসেম্বর গণপরিষদের স্থায়ী এবং মানে স্থায়ী নির্বাচিত সদস্য বা সভাপতি এবং যে ভাইস চেয়ারম্যান হলেন, ঠিক আছে, তিনি হলেন কে? এই দুজন ব্যক্তি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং এইচ.সি. মুখার্জি, এরা নিযুক্ত হলেন। তারপর আমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে যে আমাদের কনস্টিটিউশন বা সংবিধান রচনার সময়কালটি কত ছিল স্যার? তোমরা অ্যাপ্রক্সিমেট 3 বছর বলবে, বা তোমাদের ডিটেলসে বললে 2 বছর 11 মাস 18 দিন, এটা তোমাদের বলতে হবে। তাহলে 3 বছর বা 2 বছর 11 মাস 18 দিন, তাই তো? 2 বছর 11 মাস 18 দিন, এটা তাই তো? চলো, চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন বললাম B.R. আম্বেদকর। ভাইস চেয়ারম্যান কে ছিলেন? ভাইস চেয়ারম্যান ছিলেন কে? একটু আগে বললাম এইচ.সি. মুখার্জি, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট হচ্ছে, দেখো এখানে মূল সংবিধান 395টি ধারা ছিল এবং 22টি আর্টিকেল মানে অধ্যায় ছিল, পার্ট ছিল, 8টি তফসিল বা শিডিউল ছিল। তো আর্টিকেল মানে এখানে ধারা, 395টি ধারা ছিল তখন, আর 22টি অধ্যায়, তাই তো, 8টি তফসিল এবং 4টি তফসিল ছিল। আর বর্তমানে যদি আমরা লক্ষ্য করি, বর্তমানে আমরা ভারতের সংবিধানে যদি তাকাই যদি, তাহলে দেখব যে ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলো ধারা রয়েছে। বর্তমানে আমাদের সংবিধানে 448টি ধারা রয়েছে অ্যাজ পার দ্য 2020 ডেটা অনুযায়ী। 12টি তফসিল রয়েছে এবং 25টি অধ্যায় রয়েছে। কটি অধ্যায় রয়েছে? 25টি। আর অন্তর্বর্তীকালীন সরকার এটা গঠিত হয়েছিল 1946 সালের 2রা সেপ্টেম্বর। তাহলে ইন্ট্রোডাকশন বা ভূমিকা পাঠটা থেকে আমরা অনেক ইনফরমেশন পেয়ে গেলাম। প্রায় 20-30টা এখান থেকে প্রশ্ন তোমাদের হতেই পারে, যেগুলো তোমাদের আমি ইনফরমেশন এখানে দিলাম এখান থেকে হবে, যেগুলো বললাম সেখান থেকে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখি, ভারতের সংবিধানের স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের আদর্শ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের আদর্শ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ ফ্রান্স, অপশন বি রাশিয়া, অপশন সি কানাডা, অপশন ডি আয়ারল্যান্ড। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে ফ্রান্স থেকে। তাহলে স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, তোমাদের যদি ক্লাসটি অবশ্যই ভালো লাগছে, প্রত্যেকে লাইক করো। দেখো তোমরা লাইক করলে কি হবে বলো তো, আমরা আরো ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারবো, তাই তো? ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করলে তোমাদেরই হেল্প হবে। ওকে, তো আমরা দেখো ভারতের সংবিধান যেহেতু মানে অন্যান্য দেশের সংবিধানের সংমিশ্রণে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম বৈশিষ্ট্য বা বিভিন্ন রকমের যে ফিচার্স বা প্রিন্সিপাল রয়েছে সেগুলো গ্রহণ করে একটা কমপ্লিট স্ট্রাকচার্ড বলতে পারো তোমরা সংবিধান রচনা করা হয়েছে। তো যার জন্য ভারতের সংবিধানকে বলা হয় ব্যাগ অফ বরোয়িংস আখ্যা দেওয়া হয়েছে। এই ব্যাগ অফ বরোয়িংস মানে ব্যাগ অফ বরোয়িংস মানে ধার করে নিয়েছে, এর কাছ থেকে একটু ধার করেছে, ওর কাছ থেকে একটু ধার করেছে, মানে সংবিধানের বৈশিষ্ট্যগুলো। যার জন্য আমরা বিভিন্ন দেশকে দেখতে পাবো যে কোনো না কোনো দেশ থেকে আমাদের ভারতের সংবিধান কোনো না কোনো জিনিসটা গ্রহণ করেছে, তাই তো? তো এই বিষয়টাই আমাদের এখন জানবো। দেখো ভারতের সংবিধান বিশ্বের সর্বাপেক্ষা জটিল এবং বৃহৎ সংবিধান একটা। তো এই জটিল সংবিধানের মানে বিভিন্ন বিষয়গুলো অন্য অন্য দেশ থেকেই গৃহীত হয়েছে, সেই বিষয়ে আমরা জানবো। তো দেখো ভারতীয় সংবিধানের উৎস বলছে, তোমাদের প্রশ্ন এইখান থেকে ডাইরেক্ট হিট করে কোনখান থেকে কি নেওয়া হয়েছে। তো তোমরা সেটা মন দিয়ে শোনো, প্রত্যেকে নোট ডাউন করো বিষয়গুলো। দেখো ব্রিটিশ সংবিধান থেকে কি নিয়েছে? সংসদীয় ব্যবস্থা, একক নাগরিকত্ব, তোমাদের এটা খুব পড়ে যে সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা বা একক নাগরিকত্ব, এটা হচ্ছে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশ সংবিধান থেকে। দ্বিকক্ষ, ঠিক আছে, আপার হাউস, লোয়ার হাউস, উচ্চকক্ষ, নিম্নকক্ষ যেটা হয় ইংল্যান্ডে রয়েছে, সেটা ইন্ডিয়া রয়েছে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা, সেটা কোথা থেকে নিয়েছে? ব্রিটিশ থেকে নিয়েছে। ক্যাগের কথা, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তাই তো? এই ক্যাগের কথাও নেওয়া হয়েছে তোমার হচ্ছে ব্রিটিশ সংবিধান থেকে। তাহলে ব্রিটিশ সংবিধান থেকে আমরা কি পেলাম? সংসদীয় ব্যবস্থা বা পার্লামেন্টারি সিস্টেম, সিঙ্গেল সিটিজেনশিপ, দ্বিকক্ষ ব্যবস্থা, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা আর ক্যাগ। এরপর আমরা দেখবো আমেরিকার সংবিধান থেকে কি নিয়েছে আমাদের সংবিধান। দেখো ভারতের সংবিধান আমেরিকা থেকেও কিছু জিনিস বড় করেছে বা ধার করেছে। কি কি নিয়েছে? ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, আমাদের সংবিধানের যে মৌলিক অধিকার সেইগুলো আমরা আমেরিকা থেকে নিয়েছি। প্রস্তাবনা, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয় এখান থেকে, যে প্রথম প্রস্তাবনা সম্বলিত তোমাদের আছে কোশ্চেনটি, আমরা আসছি, চলো এখানে নেক্সট আছে আমাদের কোশ্চেনটি। তো মৌলিক অধিকার, প্রস্তাবনা, উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ধারণা, রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট, এই রাষ্ট্রপতির ইমপিচমেন্ট নিয়েও প্রশ্ন হয়, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সমস্ত বিষয়গুলো আমাদের ক্লাসে ইনক্লুড আছে, তোমরা ক্লাসটা ফার্স্ট থেকে শেষ অবধি দেখো, তাহলে সমস্ত বিষয়টা এখান থেকে কভার হয়ে যাবে। তো রাষ্ট্রপতির অপসারণ প্রক্রিয়া, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, উপরাষ্ট্রপতি, প্রস্তাবনা, মৌলিক অধিকার, এই 5টা বিষয় বা 6টা বিষয় এগুলো নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। ঠিক আছে, এরপরে আইরিশ সংবিধান আমাদের গুরুত্ব হয়ে যায় স্যার। কেন স্যার? না, আইরিশ সংবিধান থেকে আমরা ডিপিএসপি নিয়েছি, আইরিশ সংবিধান থেকে আমরা নিয়েছি রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যার জন্য আইরিশ সংবিধান আমাদের কাছে ইম্পর্টেন্ট। ডিপিএসপির ফুল ফর্ম কি স্যার? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্র নির্দেশাত্মক নীতিসমূহ, এটা আমরা আসছি পরে আলোচনা করব, সমস্ত কিছু আমাদের রয়েছে এই ক্লাসে। আচ্ছা, কানাডা সংবিধান থেকে কি নিয়েছি? কানাডা থেকে আমরা নিয়েছি কেন্দ্র প্রবণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা।
নেক্সট হচ্ছে আমরা অস্ট্রেলিয়া থেকে কি নিয়েছি স্যার, অস্ট্রেলিয়া থেকে যৌথ তালিকা নিয়েছি, অর্থাৎ কনকারেন্ট যে লিস্ট হয়, তিনটে লিস্ট হয় আমাদের, একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট বা কেন্দ্রীয় তালিকা, রাজ্য লিস্ট বা স্টেট লিস্ট, আর একটা হচ্ছে আমাদের কনকারেন্ট লিস্ট বা মিশ্র তালিকা বা যুগ্ম তালিকা। আচ্ছা, কেন্দ্র রাজ্যের সম্পর্ক, সেন্টার স্টেট রিলেশন, সেটাও কিন্তু আমরা নিয়েছি অস্ট্রেলিয়া থেকে। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে রাশিয়া থেকে আমরা কি নিয়েছি। দেখো, রাশিয়ার সংবিধান থেকে আমরা আরেকটা নিয়েছি ফান্ডামেন্টাল ডিউটিজ, এফডি, নিয়েছি রাশিয়া থেকে। আচ্ছা, এই ফান্ডামেন্টাল ডিউটিজ বা মৌলিক যে মৌলিক আমাদের কি মৌলিক কর্তব্য, এই মৌলিক কর্তব্যের ধারণা আমরা কোথা থেকে নিয়েছি, আমরা নিয়েছি হচ্ছে রাশিয়া থেকে। কোথা থেকে নিয়েছি আমরা, রাশিয়া থেকে, তাই তো। আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটাও নিয়েছি আমরা, যে 5 ইয়ার প্ল্যান, সেটা রাশিয়া থেকে। তোমাদের এই দুটো প্রশ্ন বিগত বছরে এসছে, যে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নিয়েছি, রাশিয়া হবে। আর আমাদের মৌলিক কর্তব্য, সেটাও রাশিয়া থেকে নিয়েছি। ন্যায় বিচারের ধারণা, এটাও রাশিয়া থেকে। আচ্ছা, দক্ষিণ আফ্রিকা আমাদের শেখাবে যে কোনো ভুল হলে সংশোধন করতে কিভাবে হয়। তো সংবিধান যদি ভুল হয়, তাহলে সেটা সংশোধন করবো আমরা কাদের থেকে নিয়েছি, দক্ষিণ আফ্রিকা থেকে, তাই তো। আচ্ছা, জাপান থেকে নিয়েছি আইনি পদ্ধতি, আর ভারত শাসন আইন বা যে ইন্ডিয়া অ্যাক্ট, সেই 1935 সালের অ্যাক্ট, সেইখান থেকে আমরা নিয়েছি রাজ্যপালের পদ, জরুরি অবস্থা বা ইমার্জেন্সি সংক্রান্ত বিষয়, এগুলো নিয়েছি। এছাড়াও আরো অনেক বিষয় আমরা নিয়েছি 1935 সাল থেকেও, যেরকম তোমার পিএসসি, আমাদের যে পিএসসি পরীক্ষা দিচ্ছ তোমরা, ফুড এসআই দিবে, মিসলেনিয়াস দিবে, ক্লার্কশিপ দিবে, সেই পিএসসির ধারণাও কিন্তু আমাদের ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া। রাজ্যপাল আমাদের যে রাজ্যে রয়েছে এই মুহূর্তে, আনন্দ বোস, তো সেটাও ধারণা আমরা নিয়েছি কোথায়, সেটাও আমরা নিয়েছি হচ্ছে মানে ধারণা, ঠিক আছে, রাজ্যপালের যে পদ, এই বিষয়টা আমরা নিয়েছি ভারত শাসন আইন থেকে। তো এই হচ্ছে আমরা কোনখান থেকে কি বড় করলাম, মোরলেস তোমাদের পুরো বিষয়টা কভার করলাম। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন পাবে। চলো নেক্সট আমরা দেখে নেব। আজকের ক্লাসে 3 নম্বর প্রশ্ন রয়েছে, সংবিধানের প্রস্তাবনা কে রচনা করেন, প্রিমেম্বল অফ দ্য কনস্টিটিউশন কে রচনা করেন। তো সংবিধানের প্রস্তাবনা কে রচনা করেছিলেন, অপশন এ বল্লভভাই প্যাটেল, অপশন বি বি আর আম্বেদকর, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি সচিদানন্দ সিনহা। সঠিক উত্তর কি হয়ে যাবে দেখে নেবো আমরা, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জওহরলাল নেহরু। এই প্রশ্নটি তোমাদের কিন্তু বিগত বছরে এসেছে। আমরা এখানে ক্লাসটি এমনভাবে তৈরি করছি যেগুলো বিগত বছরের পরীক্ষায় এসছে এবং যেগুলো তোমাদের আসতে পারে, সেই রকম ইনফরমেশন দিয়ে পুরো ক্লাসটাকে মডেল করা হয়েছে। তো আশা করছি ক্লাসটি তোমাদের হেল্পফুল হবে এবং ভালো লাগছে। আর হ্যাঁ, যদি ভালো লাগে প্রত্যেককে এক্ষুনি কমেন্ট করো, প্রত্যেককে এক্ষুনি লাইক করো, কিরকম লাগছে তোমরা কমেন্ট করো এবং লাইক করো মাস্ট। তো চলো আমরা এক্সপ্লেনেশনটা দেখে নেওয়ার পরে সংবিধানের প্রস্তাবনার অর্থ কি, হোয়াট ইজ দ্য প্রিমেম্বল। প্রিমেম্বল মানে হলো স্যার, দেখো কোনো বই পড়ার আগে আমরা একটা সূচিপত্র দেখি, ঠিক একইভাবে কোনো বই পড়ার আগে যেরকম সূচিপত্র আমরা দেখে বুঝতে পারি যে বইটির মধ্যে কি রয়েছে, ঠিক একইভাবে সংবিধানের ভিতরে কি রয়েছে, সংবিধান কোন মানে কোন আদর্শ, কোন নীতি, কোন প্রিন্সিপাল বা কি দার্শনিক চিন্তাধারা ফলো করছে, তার যে বিষয়বস্তু, তার যে চিন্তাধারা, সেই সমস্ত বিষয়টা আমাদের সংবিধানে শর্টে বা সামারিতে বা প্রেসিতে লেখা রয়েছে, যেটা হচ্ছে সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ আমরা বা প্রিফেস বলে থাকি। সো প্রিফেস অফ কনস্টিটিউশন আর ইন্ট্রোডাকশন অফ দ্য কনস্টিটিউশন, যেটাকে আমরা প্রিমেম্বল বলছি, প্রস্তাবনা বলছি, তাই তো। তাহলে প্রস্তাবনার অর্থ আমরা বুঝতে পারলাম। 1946 সালের 13ই ডিসেম্বর জওহরলাল নেহরু রচিত প্রস্তাবগুলি গণপরিষদে উত্থাপিত হয় এবং গণপরিষদ কবে এটা গ্রহণ করে, 22 জানুয়ারি 1946 সালে এই প্রস্তাবনাগুলি গ্রহণ করলো। প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বলছে, কে বলছে, ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা বা প্রিমেম্বল, সেটাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন হচ্ছে ঠাকুরদাস ভার্গব। তোমাদের এই প্রশ্নটি হয়, যার জন্য আমরা এই প্রশ্নটা এখানে এক লাইন আকারে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, চলো আমরা নেক্সট দেখে নিই। নেক্সট আমরা দেখবো সংবিধানের 42তম সংশোধন, যা মিনি কনস্টিটিউশন নামে পরিচিত, সেটা কত সালে সংশোধিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা বিগত বছরের যে কোনো পরীক্ষা, রেল, পিএসসি, এসএসসি, ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা বিশেষ যে কোনো পরীক্ষা দাও, এই 42তম সংশোধন নিয়ে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নিয়ে প্রশ্ন হয়েছে। তো আমাদের বলতে হবে যে 42তম সংবিধান সংশোধন, এটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলছি, কত সালে সেটা হয়েছিল, 1972, 1973, 1975, 1976। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1976 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নেবো এখানে কি উত্তর দিয়েছে, 76। চলো এর পেছনে কি তথ্য রয়েছে আমরা দেখে নিই সংবিধান সংশোধন নিয়ে। ওকে, সংবিধান সংশোধন নিয়ে অনেক বিষয় হয়। তো আমরা যদি বলি যে ভারতের সংবিধান প্রথম সংশোধন যেটা হয়েছিল, প্রথম কবে হয়েছিল, 1951 সালে। কত সালে, 1951 সালে। আচ্ছা, 1976 সালে 42তম সংবিধান সংশোধন হয়, যেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর সময় হয়। মেন শব্দগুলো বলছি, মেন টপিকগুলো বলছি, যেগুলো তোমাদের প্রশ্ন এসেছে বা আসার জায়গা রয়েছে। আচ্ছা, ভারতীয় সংবিধানে 3টে নতুন শব্দ যুক্ত হয়, কি কি, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। এই 3টে নতুন শব্দ যুক্ত হয়, যেটা 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমেই যুক্ত হয়। আচ্ছা, নাগরিকদের 10টি মৌলিক কর্তব্য অধ্যায় 4A তে রয়েছে। কোথায় রয়েছে, অধ্যায় 4A তে রয়েছে, এটা বলা হচ্ছে।
চলো নেক্সট আমরা দেখবো এরপরে। এছাড়াও আরো অনেকগুলো সংবিধান রয়েছে, যেরকম তোমাদের জিএসটি কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে হয়, তোমরা অবশ্যই এটা জানলে কমেন্ট করে আমাকে জানাও। এটা হচ্ছে ইকোনমিক্স এর কোশ্চেন, যখন আমরা জিএসটি নিয়ে আলোচনা করবো তখন আমরা আলোচনা করবো। তো আমরা আস্তে আস্তে সমস্ত ক্লাস দেখবো, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট সেইগুলো আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি, আদারওয়াইজ বাকি বিষয়টা স্কিপ করাই ভালো আমাদের। ঠিক আছে, চলো আমরা নেক্সট দেখে নিই। 1950 সালের মূল সংবিধানে কোন শব্দটি ছিল না? স্যার একটু আগে আমরা দেখলাম কি কি এসছে এখানে, দেখো সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি। দেখো এখানে কি বলা আছে? সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, সার্বভৌম। তাহলে কোনটা হবে না? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, সমাজতান্ত্রিক। কারণ এটা 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, হ্যাঁ মানে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা আসে, তাই তো? এটা এখানে দেওয়া রয়েছে। চলো নেক্সট আমরা দেখে নিই। পরবর্তী আমরা যাব, পরবর্তী হচ্ছে তোমাদের জন্য এক্সপ্লেনেশন, যে ভারতের সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক একটা দেশ প্রস্তাবনার মূল ভাবনা, মানে আমাদের কনস্টিটিউশনের যে প্রিমিয়াম্বল রয়েছে সেটা কি বলছে না, আমাদের দেশ হচ্ছে একটা সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দেশ। স্যার এগুলো মানে কি? এগুলোর মানে রয়েছে প্রত্যেকটা শব্দ। দেখো সার্বভৌম মানে কি? সার্বভৌম মানে সোভেরেন, সার্বভৌম অর্থাৎ বাহ্যিক এবং আভ্যন্তরীণভাবে বলা হচ্ছে যে কোনো নিয়ন্ত্রণের অধীনে নয়। স্যার একটু সহজ করে বলুন তো। ভারতকে যদি আমরা আন্তর্জাতিক বা আমাদের দেশের ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে ভারত যেটা বলবে, ভারতের যে আইন বা যে সংসদীয় বা ভারতের যে সরকারি নিয়ম শৃঙ্খলা রয়েছে, সংবিধান যেটা বলবে, সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটাই ঠিক। অর্থাৎ বিদেশি কোনো দেশ যদি আমাদের উপর জোর করে কিছু চাপাতে চায় সেটা আমরা নেব না, মানে আমাদের উপর কারো ডমিনেন্স চলবে না, এটাই সার্বভৌম। অর্থাৎ সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন মুক্ত ভারতবর্ষ একটি দেশ, সেটা বিদেশের ক্ষেত্রে মানে অন্য দেশেই হোক গিয়ে বা এখানেই হোক, মানে আমাদের নিয়ম শৃঙ্খলা আমাদের দেশে আমরা চলবো, এটা হচ্ছে সার্বভৌম। মানে বাহ্যিক এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে কারো আইন খাটবে না। 2 নম্বর সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট, মানে হচ্ছে ক্ষমতা নির্দিষ্ট শ্রেণীর হাতে পুঞ্জীভূত নয়, ক্ষমতা নির্দিষ্ট শ্রেণীর হাতে পুঞ্জীভূত নয়, এটা হচ্ছে সোশ্যালিস্ট। ধর্মনিরপেক্ষ মানে রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে স্বীকৃতি দিবে না বা কোনো বিশেষ ধর্মের প্রতি বেশি আবেগপ্রবণ হবে না এবং কোনো ধর্মকে ছোট চোখে দেখবে না, মানে সকল ধর্মই তার কাছে সমান, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, মানে কোনো বিশেষ ধর্ম আমাদের দেশে নেও। এরপরে গণতান্ত্রিক, মানে জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত। গণতান্ত্রিক মানে ভোটের মাধ্যমে আমরা প্রতিনিধিকে নির্বাচন করি এবং তিনি আমাদের সরকার চালায়, তো এটা হচ্ছে গণতান্ত্রিক, অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত, তাই তো? প্রজাতান্ত্রিক মানে রাষ্ট্রপতির যে পদ সেটা বংশানুক্রমিক নয়, যেরকম ইংল্যান্ডে হতো আগে, সেটা কিন্তু আমাদের এখানে নয়, প্রজাতান্ত্রিক নয় এটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রজাতান্ত্রিক, যে রাষ্ট্রপতির পদটি বংশানুক্রমিক নয়, প্রজাতান্ত্রিক, তাই তো? ওকে চলো নেক্সট আমরা দেখে নিই সংবিধানের 22টি ভাষা। তো 22টি ভাষা কথা কোন তফসিলে উল্লেখ রয়েছে? 22টি ভাষার কথা উল্লেখ রয়েছে হচ্ছে 8ম তফসিলে, অর্থাৎ শিডিউল। আমাদের বর্তমানে ভারতের সংবিধানে মোট কতটি শিডিউল রয়েছে? 12টি শিডিউল রয়েছে। তো আমরা সেটা নিয়ে আসছি শিডিউল নিয়ে। দেখো তফসিল নিয়ে আমরা আসছি, এখন দেখে নাও তফসিল বিষয়টা কি। দেখো ভারতের সংবিধান যখন ছিল তখন হচ্ছে মোট 8টি তফসিল ছিল এবং বর্তমানে আমাদের রয়েছে 12টি তফসিল বা শিডিউল। এই শিডিউলে অনেকগুলো বিষয়বস্তু উল্লেখ করা রয়েছে, যেরকম তোমাদের বলছে প্রথম যে শিডিউল, তোমাদের যেগুলো পরে আমি সেগুলো দিয়েছি এখানে, কেন্দ্র এবং রাজ্য সমূহের যে ব্যাপার সেই ধারণাটা এখানে ব্যক্ত করা হয়েছে, কেন্দ্র এবং রাজ্য সমূহ। আচ্ছা সপ্তম বিষয়টা স্যার দিলেন এখানে, দ্বিতীয়টা দিলেন না, কারণ দ্বিতীয়টা অতটাও গুরুত্বপূর্ণ নয়, কারণ দ্বিতীয় রয়েছে মাইনে এবং ভাতা, বিভিন্ন মন্ত্রীদের যে মাইনে হয় বা ভাতা হয়, পেনশন হয়, সেই সমস্ত বিষয় নিয়ে লেখা আছে। তাহলে আমাদের ওটা জানার দরকার নেই, আমাদের জানতে হবে সপ্তমটা, কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা সমূহের বন্টন। কেন্দ্র এবং রাজ্যের যে ক্ষমতা সমূহের বন্টন, যে 3টে লিস্ট বললাম তোমাদের, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং সেন্ট্রাল লিস্ট, সেই লিস্টের মধ্যে এটা পড়ছে। আচ্ছা 8ম তফসিল, 22টি ভাষা বললাম তোমাদের। আচ্ছা আগে আমাদের কিন্তু 14টি ভাষা ছিল, বর্তমানে হচ্ছে 22টি ভাষা আছে। তো এরপরে এখান থেকে ভাষা কোন ভাষা কত সালে যুক্ত হয় এটাও পড়ে অনেক সময়, তো সেটা আমি এখানে দিন এখনো, তোমরা প্লিজ একটু নোট ডাউন করে নাও যে কোন ভাষাটি কোন সালে অ্যাড হয়। দেখো ভারতের আগে 14টি ভাষা সংবিধানে স্বীকৃত ছিল, কিন্তু পরে সেটা বেড়ে হয়েছে 22টি। শেষ ভাষা যেটা যুক্ত হয় 2003 সালে, সেগুলো হচ্ছে তোমাদের বোডো, ডোগরি, মৈথালি 2003 সালে। আচ্ছা শেষ ভাষা যদি আরো বলি আমরা, সেটা হচ্ছে উড়িয়া হবে। উড়িয়া ভাষাটি সবার সর্বশেষ ভারতের মানে ভাষার তালিকায় যুক্ত হয়, তাই তো? চলো এটা আমাদের জেনে নিলাম এখান থেকে। নেক্সট হচ্ছে আই থিঙ্ক 2011 হবে সালটা, তোমরা একটু প্লিজ দেখে নিও যে উড়িয়া ভাষা কবে ভারতের সংবিধানে যুক্ত হয়, এটা হচ্ছে লাস্ট। তোমাদের 11তম তফসিল, যে 11তম তফসিল রয়েছে সেখানে 1992 সালে এটা হয়, 73তম সংবিধানের মাধ্যমে পঞ্চায়েতের বিষয়টি আসে, আর 1992 সালে 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে
দ্বাদশ যে তফসিল রয়েছে মিউনিসিপ্যালিটি কথাটি আসে এখানে। নেক্সট আমরা যাব ভারতের সরকারি কাজকর্মের ভাষা কোনটি। দেখো ভারতবর্ষে কোনো নির্দিষ্ট ভাষা স্বীকৃতি নেই, কিন্তু আমাদের সরকারি ভাষা সেটা দেবনাগরী স্ক্রিপ্ট অর্থাৎ হিন্দিতে আমাদের সরকারি ভাষার কাজকর্ম হিসাবে বলা হয়েছে। সিকিম কত সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? 1975, 1971, 1974, 1875। সিকিম কত সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? এই প্রশ্নটি তোমাদের বিসিএস ও বিগত বছরে এসেছে ডব্লিউবিসিএস পরীক্ষায়, ঠিক আছে। তো সিকিম আমাদের কত সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? সেটা হচ্ছে 1974 সালে, এই 75 সালে, সরি 1974 সালে অ্যাক্ট অনুযায়ী, মানে আংশিক রাজ্য হিসাবে যদি আমরা বলি সেটা হচ্ছে 1974, আর 1975 সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় হচ্ছে সিকিম। স্যার কততম সংবিধান সংশোধন? সংবিধান সংশোধন হচ্ছে তোমাদের তো 36তম সংবিধান সংশোধন 1975 সালে আমাদের রাজ্যের মানে দেশের সাথে যুক্ত হয় সিকিম। এরপর আমরা দেখে নেবো এখানে যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আমরা একটা নিয়ে এসেছি। কিন্তু দেখো তোমাদের অনেকগুলো বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। তো এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে বিভিন্ন কমিটি বসে, এবং রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে সমস্ত গঠন তালিকা সেটা এখানে বলেছি আমরা, কোন মানে রাজ্য কবে যুক্ত হয়। সংবিধানের প্রথম ধারায় বলা হয়েছে অঙ্গরাজ্য সমূহের একটি ইউনিয়ন, অঙ্গরাজ্য সমূহের একটি ইউনিয়ন। তো এই প্রশ্নটা তোমাদের হয়, তার জন্য আমি একটা লাইনে দিয়েছি। আর্টিকেল 1-এ বলা হয়েছে যে অঙ্গরাজ্য সমূহের ইউনিয়ন, তাই তো। স্বাধীনতার সময় ভারত 565টি দেশে মানে রাজ্য নিয়ে ভারতের ইউনিয়ন গঠিত ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে 12টি রাজ্য হয়, এবং প্রথম ভাষাভিত্তিক রাজ্য হয় অন্ধ্রপ্রদেশ 1953 সালে 1 নভেম্বর। 1956 সালের কেরালা এবং কর্ণাটক গঠিত হয়। 1973 সালে কর্ণাটক নাম গ্রহণ করে, আর 1960 সালে বোম্বে প্রদেশ ভাগ হয়ে যায়, মানে 1960-এ ভাগ হয়ে যায় বোম্বে, সেটা হচ্ছে গুজরাট এবং মহারাষ্ট্র দুটি রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। 1963 সালে নাগাল্যান্ড গঠিত হয়। 1966 সালে পাঞ্জাব ভেঙে দুটি ভাগে ভাগ হয়, হরিয়ানা এবং পাঞ্জাব। আর 1970 সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যে পরিণত হয়। তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু পড়ে, তার জন্য আমি দিয়েছি এখানে। আর শেষ রাজ্য আমাদের তেলেঙ্গানা, ভাষার ভিত্তিতে গঠিত হয়, তো এটা তোমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আমাদের আরো একটা বিষয় রয়েছে, তাহলে যেটা 1970 সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যে পরিণত হলো। 1971 সালে মণিপুর, ত্রিপুরা, মেঘালয় রাজ্য স্বীকৃতি পেল। আর 1974 সালে সিকিম সহযোগী রাজ্যের মর্যাদা পেল, যেটা বললাম তোমাদের হাফ স্টেট। তারপরে পূর্ণ রাজ্য হলো 1975 সালে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 1986 সালে মিজোরাম, অরুণাচল প্রদেশ গঠিত হয়। 1987 সালে গোয়া গঠিত হলো, এবং 2014 সালে 2রা জুন তেলেঙ্গানা গঠিত হয়। এইটা তোমাদের কিন্তু পড়ে। শেষ গঠিত রাজ্য মানে ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য সেটা তেলেঙ্গানা। আচ্ছা, 31শে অক্টোবর 2019 সালে জম্মু কাশ্মীর ভেঙে জম্মু কাশ্মীর হয় এবং লাদাখ গঠিত হয়, যেটা 370 ধারা বাতিল হয়, তাই তো। আর্টিকেল 370 ধারা যুক্ত ছিল, তোমাদের পড়তে পারে আগে, তো কাশ্মীরের সাথে যুক্ত ছিল। 2019 সাল থেকে সেটা বাতিল হয়ে যায়। এরপর 2020 সালের 26 জানুয়ারি দাদরানগর ও হাভেলি, দাদরানগর হাভেলি এবং দমন দিউ এগুলো একসাথে যুক্ত হয়ে যায়। বর্তমানে ভারতে মোট 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তো এই বিষয়টা আমাদের হয়ে গেল। ওকে, নেক্সট আমরা দেখে নেব হচ্ছে আমাদের প্রশ্ন কি রয়েছে। ভারতীয় সংবিধানের কত নম্বর অধ্যায়ে নাগরিকত্বের বিষয়টি রয়েছে? কত নম্বর অধ্যায়ে বলছে, কত নম্বর পার্টে রয়েছে? তো আমাদের পার্টগুলো জানতে হবে কত নম্বর অধ্যায়ে কি রয়েছে। তো আমাদের এখানে বলা হচ্ছে সংবিধানের নাগরিকত্বের বিষয়টি, সিটিজেনশিপের ধারণাটি, এটি কত নম্বর পার্টে রয়েছে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের এখানে, সঠিক উত্তর হবে 2য় অধ্যায়ে। পার্ট 2-তে রয়েছে নাগরিকত্ব বা সিটিজেনশিপের বিষয়। এরপরে আমাদের পার্ট কটি রয়েছে বললাম, আমাদের মোট পার্ট রয়েছে 25টি বর্তমানে। তো 25টি পার্টের মধ্যে 25টি কি মনে রাখা সম্ভব নয়, তাও তোমাদের বলে দিচ্ছি। তার আগে আমি সিটিজেনশিপটা বলে দিই একটু, যে ভারতের নাগরিকত্ব সিঙ্গেল সিটিজেনশিপ বললাম তোমাদের কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশ থেকে নেওয়া হয়েছে। তো ভারতে একক নাগরিকত্ব স্বীকৃত, তাই তো। ভারতীয় সংবিধানে 2য় অধ্যায়ে 5 থেকে 11 নম্বর ধারার মধ্যে এই নাগরিকত্বের বিষয়টি উল্লেখ আছে। আর্টিকেল 5 to 11 নাগরিকত্ব বা সিটিজেনশিপের বিষয়টি উল্লেখ আছে। ভারত ওভারসিজ নাগরিকত্বের ধারণাটি যে 2006 সালে 9 জানুয়ারি হায়দ্রাবাদে অনুষ্ঠিত প্রবাসী ভারতীয় সম্মেলনে গৃহীত হয়। তাহলে ওভারসিজ নাগরিকত্ব বা ওভারসিজ সিটিজেনশিপের ব্যাপার সেটা কিন্তু ভারতে গৃহীত হয়। এছাড়াও আরো অনেকগুলো পার্ট রয়েছে, তোমরা একটু দেখে নাও। যেরকম তোমাদের আমি পঞ্চায়েতের ব্যাপারটা সেটা যদি বলি, সেটা হচ্ছে পার্ট 9-এ রয়েছে, তাই তো। আর জরুরি অবস্থার কথা কত নম্বর পার্টে হবে? জরুরি অবস্থার কথা হয়ে যাবে 18 নম্বর পার্টে। জরুরি অবস্থার কথা 18 নম্বর পার্টে। 20 নম্বরে সংবিধান সংশোধনের কথা রয়েছে। এছাড়াও যদি আমরা বলি যে আমাদের মৌলিক অধিকার, সেটা কোথায় রয়েছে? পার্ট 3-তে রয়েছে। আর পার্ট 4-এ রয়েছে কি? নির্দেশমূলক নীতি। তো তোমরা একটু এগুলো নোট ডাউন করে নাও। চলো পরবর্তী আমরা যাই, বাক স্বাধীনতার অধিকার। বাক স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় উল্লেখ আছে? বাক স্বাধীনতার অধিকার উল্লেখ আছে স্যার কত নম্বর ধারায়? আর্টিকেল 16, আর্টিকেল 18, আর্টিকেল 19, আর্টিকেল 20। সঠিক উত্তর আমাদের হয়ে যাবে এখানে 19 নম্বর ধারায় বাক স্বাধীনতার কথা উল্লেখ আছে।
তো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমরা কথা বলবো এরপরে। তোমাদের বাক স্বাধীনতার কথা বললাম যেহেতু, দেখো এখানে আমাদের ভারতের সংবিধানে মোট কটি মৌলিক অধিকার রয়েছে? বর্তমানে 6টি। স্যার আমরা তো জানতাম 7টি। না, বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। আগে ছিল আমাদের 7টি, বর্তমানে আমাদের 6টি মৌলিক অধিকার রয়েছে। স্যার কি কি মৌলিক অধিকারগুলো বলে দিন একটু। বলে দিচ্ছি। সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারা, স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারা, শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন 23 এবং 24 নম্বর ধারা, ধর্মচারণের অধিকার 25 থেকে 28 নম্বর ধারা, সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার 29 থেকে 30 নম্বর ধারা, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার অর্থাৎ কনস্টিটিউশনাল রেমেডিজ 32 নম্বর ধারায় রয়েছে। এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের হয়। তো আমরা মেন বিষয়গুলো জানলাম যে মৌলিক অধিকার কোন বিষয়ে রয়েছে। তোমাদের একটু বলে দিচ্ছি, প্লিজ নোট ডাউন করে নাও এখানে যে কোন ধারায় কি রয়েছে। দেখো এই যে সাম্যের অধিকার বললাম 14 থেকে 18, এখানে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো লিখো। 15 নম্বর ধারা, ধর্ম জাতি বর্ণ লিঙ্গ ভেদে মানে কোনো ভেদাভেদ করা যাবে না কারোর সাথে, এটা বলা হচ্ছে। 16 নম্বর ধারায় কি বলা আছে? 16 নম্বর ধারাটা লিখো। 16 নম্বর ধারায় বলা আছে সরকারি চাকুরি ক্ষেত্রে মানে সকলের সমান সুযোগ হওয়া উচিত। এরপর লিখো 17 নম্বর ধারা। 17 নম্বর ধারায় কি বলা আছে এবং 18 নম্বর ধারায় কি বলা আছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের এসে থাকে। তো আর্টিকেল 16 এবং আর্টিকেল 16 বললাম তোমাদের, আর্টিকেল 17 এবং আর্টিকেল 18। আর্টিকেল 17 মানে হচ্ছে তোমাদের এখানে টাইটেল নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে, এবং আর্টিকেল 17 মানে হচ্ছে অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার, অর্থাৎ অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে। আর 18 নম্বর ধারায় বলা হয়েছে তোমাদের কোন রকম খেতাব যেরকম নামের আগে কোনো কিছু বসানো চলবে না, শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে বাদে, তাই তো। তো এই জিনিসটি বলা হয়েছে। এরপরে 19 নম্বর ধারায় বললাম তোমাদের বাক স্বাধীনতার অধিকার রয়েছে, বা যেটা আমরা মানে সংবাদপত্রে যে মিডিয়া রয়েছে এই মুহূর্তে নিউজ চ্যানেল রয়েছে তাদেরও এটা অধিকার, ফ্রিডম অফ স্পিচ, ঠিক আছে, এটা কিন্তু এর মধ্যে পড়ে। হয়ে গেল। তাহলে সম্পত্তির অধিকার স্যার বাদ হয়েছে, এটা কবে বাদ হয় এটা আমাদের জানতে হবে। সম্পত্তির অধিকার এটা বাতিল হয়ে গিয়েছে, মৌলিক অধিকার তালিকায় নেই, এটা 300A তে রয়েছে, আর্টিকেল 300A তে রয়েছে, আর্টিকেল 300A তে রয়েছে, দ্বাদশ অধ্যায় বা আমাদের 12তম যে অধ্যায় সেখানে রয়েছে। এবং বর্তমানে সম্পত্তির অধিকার একটা লিগাল রাইট, এবং এটা 1978 সালে 44তম সংবিধান সংশোধনে এটা আইন অধিকারে পরিণত হয়। এই প্রশ্নটাও হয়। চলো নেক্সট আমরা দেখে নিই সম্পত্তির অধিকার যা একটি আইন অধিকার বর্তমানে কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। সিম্পল কোশ্চেন বললাম তোমাদের, 300A হবে সঠিক উত্তর। চলো পরবর্তী আমরা যাব 1978 খ্রিস্টাব্দ পর্যন্ত একটি মৌলিক অধিকার ছিল, তোমাদের বললাম 31 নম্বর ধারায় এটা উল্লেখ ছিল এই ফান্ডামেন্টাল রাইটটা, কিন্তু 1978 সালের 44তম সংবিধান সংশোধনে এটি মৌলিক অধিকার থেকে বাদ হয়ে আইনি অধিকার হয়। আর বর্তমানে সম্পত্তির অধিকার দ্বাদশ অধ্যায় 300A তে রয়েছে। চলো নেক্সট আমরা দেখি পরবর্তী প্রশ্ন। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা প্রাথমিকভাবে কত নম্বর ধারায় উল্লেখ ছিল? কত নম্বর ধারায় উল্লেখ ছিল? অপশন এ 40 নম্বর ধারা, অপশন বি 42 নম্বর ধারা, অপশন সি 44 নম্বর ধারা, অপশন ডি হচ্ছে 45 নম্বর ধারা। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে 45 আর্টিকেল। দেখো 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুকে অবৈতনিক শিক্ষা দিতে হবে, এটা তার বাবা মার কর্তব্য। ফান্ডামেন্টাল ডিউটি ইজ নট ফান্ডামেন্টাল রাইট। তো এটা 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকার 21 নম্বর ক ধারায় যুক্ত হয়, এবং পূর্বে এটি চতুর্থ অংশে অর্থাৎ পার্ট 4 ছিল, যেটা হচ্ছে ডিপিএসপির মধ্যে পড়ে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি 45 নম্বর ধারায়। 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুকে বর্তমানে একটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে শিক্ষা দিতে হবে। পার্লামেন্ট অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার আইন 2009 সালে বলবৎ হয়, তাই তো। চলো নেক্সট ডিপিএসপি বিষয়ে আমরা এখন আসবো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। দেখো আমরা যে সমস্ত বিষয়গুলো টাচ করছি, যেগুলো থেকে প্রশ্ন হতে পারে, যেগুলো থেকে প্রশ্ন হয়েছে সেরকম জায়গাগুলো আমরা টাচ করছি। এরপরে অনেক বিষয় ছুট যেতে পারে, পরবর্তী আমাদের আরো একটা এর পার্ট আসবে, মানে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ আমাদের দ্বিতীয় পার্ট আসবে। এটা প্রথম পার্ট কভার করছি, আর নেক্সট হচ্ছে সেকেন্ড পার্ট আসবে। সেকেন্ড পার্টেও যদি কভার না হয়, পরীক্ষার আগে আমরা 3টে পার্ট দিয়ে হলো পুরো যে জিএস জিকে সম্পূর্ণ বিষয়টা কভার করব। আর হ্যাঁ, স্ট্যাটিক জিকের উপরে আমাদের ফুল ক্লাস রয়েছে, ফুড এসের জন্য অবশ্যই তোমরা দেখতে পারো। সেখান থেকে কিন্তু যে কোনো পরীক্ষায় দেখছি হচ্ছে এখন বর্তমানে, যেরকম লেডি কনস্টেবল মেন্স হলো, কেপিএসআই হলো, সেখানে কিন্তু প্রশ্ন আসছে যেগুলো আমরা করিয়েছি। তো চাইলে তোমরা অবশ্যই ওয়াচ করতে পারো। যাই হোক, আমাদের 13 নম্বর প্রশ্নটা আবার দেখে নেবো যে ডিপিএসপির নীতিগুলো কি, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি নাকি আইন অধিকার। তো সঠিক উত্তর কোনটা হবে স্যার? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে স্যার ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নির্দেশমূলক নীতি। দেখে নেব ডিপিএসপির পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড কি কনসেপ্ট রয়েছে। ভারতীয় সংবিধানে দেখো পার্ট 4-এ, তোমাদের বললাম ভারতীয় সংবিধানে পার্ট 4-এ বা চতুর্থ অধ্যায়ে ডিপিএসপির কথা বলা হয়েছে, আর্টিকেল 36 থেকে 51-এ, তাই তো। আর্টিকেল 36 থেকে 51-এ দেখো ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায়ে 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে এটা বলা হয়েছে। আইরিশ সংবিধান থেকে গৃহীত, এবং আইরিশ সংবিধানের এই বৈশিষ্ট্য স্প্যানিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। একটু জটিল হয়ে গেল না স্যার?
মানে ভারতের সংবিধান ডিপিএসপি নিয়েছে হচ্ছে আইরিশ থেকে। আইরিশরা কোথা থেকে নিয়েছে স্যার? ওরা নিয়েছে স্পেন থেকে বা স্প্যানিশ সংবিধান থেকে। তো এইভাবে ডিপিএসপিটি এসছে, তাই তো। নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন বলেছে বি আর আম্বেদকর। নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন বলছে বি আর আম্বেদকর। কোনগুলোকে স্যার? এই যে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যে সমস্ত নীতি বা নির্ধারণগুলো রয়েছে, এটাকে বি আর আম্বেদকর বলছেন যে এগুলো হচ্ছে নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। আচ্ছা, জি অস্টিনও একটা কিছু আখ্যা দিচ্ছেন, কি দিচ্ছেন? কনসায়েন্স অফ কনস্টিটিউশন। কনসায়েন্স অফ কনস্টিটিউশন মানে সংবিধানের বিবেক বলছেন তিনি এটাকে। ডিপিএসপি আইন দ্বারা বলবৎযোগ্য নয়, মানে যেরকম আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট রয়েছে, সেরকম আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, সেরকম আমাদের ডিপিএসপি রয়েছে। তো মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট যদি আমাদের ক্ষুণ্ণ হয়, ধরো তোমাকে স্বাধীনভাবে কেউ কোথাও ঘুরতে দিল না, ধরো তুমি পড়াশোনা করছো, তোমাকে কেউ বাইরের থেকে ডিস্টার্ব করলো, সেটা কিন্তু মানে আইনত অপরাধ। অর্থাৎ তোমার যে সমস্ত মৌলিক অধিকার রয়েছে, ধরো তুমি তোমার নিজের কোনো একটা ধর্মের প্রতি অনুরাগী, সেই ধর্মটাকে তুমি মানতে চাইছো, কেউ মানতে দিচ্ছে না জোর করে। তো আমি এখানে কোনো ধর্ম বিষয়ে মতভেদ করতে আসছি না, জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। অর্থাৎ আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল ডিউটিস গুলো চাইলে আমরা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলতে পারি যে আমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু ডিপিএসপি এর বিরুদ্ধে কিছু বলা যাবে না, কারণ এটা রাষ্ট্র চাইবে তার কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কি কি নীতি আনা উচিত, কি কি আনা উচিত নয়, এটা তার নিজস্ব ব্যাপার, চাইলে আনতেও পারে, চাইলে নাও পারে। অর্থাৎ এটাই হচ্ছে ডিপিএসপি, যেটা কোর্টে গিয়ে তুমি বলতে পারো না কিছু। তো এই ধারণাটাই বলা হচ্ছে বলবৎযোগ্য। এই যে আইন দ্বারা বলবৎযোগ্য নয়, এটার মানে হচ্ছে এই বিষয়টা যে বুঝালাম তোমাদের। আচ্ছা, জনকল্যাণকামী রাষ্ট্রের ধারণা কে প্রতিষ্ঠিত করে? মানে এই যে ডিপিএসপি মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য কি করা হবে সেটার যে কনসেপ্ট, এটা হচ্ছে ডিপিএসপি দিয়ে থাকে। চলো নেক্সট আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে বর্তমানে সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? খুব ভালো প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে 11টি। তো এই মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস কত নম্বর ধারায় রয়েছে? আর্টিকেল 51 এতে রয়েছে। 1976 সালের 42তম সংবিধান সংশোধনে 10টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু 10টি মৌলিক কর্তব্য নয়, আমাদের বর্তমানে হচ্ছে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। তো 11টি মৌলিক কর্তব্যের মধ্যে আমাদের 11 নম্বর মৌলিক কর্তব্য কোনটা জিজ্ঞেস করে? তো বর্তমানে মৌলিক কর্তব্য রয়েছে 11টি, এটা 51 নম্বর এ ধারায় রয়েছে, ডিপিএসপির পরেই রয়েছে, ডিপিএসপির পরেই রয়েছে। ওকে, 11 নম্বর যে মৌলিক কর্তব্য, সেখানে বলা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুকে শিক্ষাদানের বিষয়টি তার বাবা মা, তার প্যারেন্টসদের, এটা কিন্তু দায়িত্ব, এটা কিন্তু তাদের কর্তব্য বা এটা হওয়া উচিত, তাই তো। এটা হচ্ছে মৌলিক কর্তব্য, তাকে পালন করতে হবে। এই বিষয়টা 2002 সালের, মানে যে বললাম 11 নম্বর যে তোমাদের যে মৌলিক কর্তব্য 2002 সালে এটা যুক্ত হয়। কবে স্যার? 2002 সালে যুক্ত হয় এবং 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়। ওকে, তো আমরা দেখে নিলাম যে মৌলিক কর্তব্যের বিষয়টা কি। এরপরে আমরা যাব পরবর্তী প্রশ্নে। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসারণ ধারা মানে কোন ধারায় উল্লেখ আছে? এই প্রশ্নটি তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসছে, রিসেন্টলি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবলের মেন্সে এসছে। তো বলা হচ্ছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসারণ কোন ধারায় উল্লেখ আছে? 54 নম্বর আর্টিকেল, 61 নম্বর আর্টিকেল, আর্টিকেল 60, আর্টিকেল 58। সঠিক উত্তর কোনটা যাবে স্যার? সঠিক উত্তর হবে অপশন বি। দেখে নেব সঠিক উত্তর কোনটি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, রাষ্ট্রপতি যেহেতু এসছে, রাষ্ট্রপতি সম্পর্কে আমরা এখন দেখে নেব। দেখো, রাষ্ট্রপতি ভারতের নিয়মতান্ত্রিক তথা প্রশাসনিক প্রধান। প্রত্যেকে বি কেয়ারফুল, এবং এই যে প্রথম লাইন, এই লাইনে একটা প্রশ্ন হয়ে গেল উত্তর। রাষ্ট্রপতি আমাদের প্রশাসনিক প্রধান, আর একটা হয় তোমাদের বলছি আমি, পরের স্লাইডে রয়েছে, ধৈর্য ধরে ক্লাসটি তোমরা অবশ্যই দেখো। তো রাষ্ট্রপতি ভারতের নিয়মতান্ত্রিক তথা প্রশাসনিক প্রধান, রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক। তাহলে তোমাদের এই প্রশ্নটাও হয় যে ভারতের প্রথম নাগরিক কে? রাষ্ট্রপতি হবে। তোমাদের 4 জনের নাম দিয়ে দিতে পারে, আর একজন বলতে পারে নাগরিক, প্রথম নাগরিক রাষ্ট্রপতি। কি হবে? রাষ্ট্রপতি হচ্ছে ভারতের প্রথম নাগরিক। জাতীয় ঐক্য এবং সংহতির প্রতীক হচ্ছে রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতির পদটি গঠন করা হয়েছে 52 নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধানে, এবং 53 নম্বর ধারায় বলা হচ্ছে রাষ্ট্রপতি তোমার প্রশাসনিক ক্ষমতা রয়েছে। রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া 54 থেকে 55 নম্বর ধারায়। 56 নম্বর আর্টিকেল কি বলছে? আর্টিকেল 56 বলছে 5 বছরের জন্য রাষ্ট্রপতি তুমি নির্বাচিত হবে। 57 নম্বর ধারা কি বলছে? আর্টিকেল 57, রাষ্ট্রপতি পুনর্নির্বাচন, মানে 5 বছর পর তুমি যদি তোমার টেনিওর ফুরিয়ে গেল, তুমি আবার পরে নির্বাচিত হতে পারবে, মানে পুনর্নির্বাচন প্রক্রিয়া রাষ্ট্রপতি 57 নম্বর ধারা। রাষ্ট্রপতি হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে এটা বলছে 58 নম্বর ধারায়। আচ্ছা, রাষ্ট্রপতির শপথ গ্রহণ কে করায়? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি। কত নম্বর ধারা অনুযায়ী? 61। আচ্ছা, রাষ্ট্রপতিকে বাদ কে করাবে? ইমপিচমেন্ট
61 নম্বর আর্টিকেল, এটা পার্লামেন্টে বিষয়টি আনতে হবে, এটা বিষয় রয়েছে তোমাদের এখান থেকে। পরে হচ্ছে 61 নম্বর ধারা, ইমপিচমেন্ট বা অপসারণ প্রক্রিয়া রয়েছে রাষ্ট্রপতি, তো এই বিষয়টা তোমাদের জানতে হবে। দেখো, রাষ্ট্রপতিকে এবার বাদ দেবো কি এই বিষয়ে বললে অনেক কিছু হয়ে যাবে, তা বলে দিচ্ছি শুনে নাও, যে রাষ্ট্রপতি যদি সংবিধানকে অপমাননা করেন, তাই তো, তাহলে তাকে বাদ দেওয়া হতে পারে। আবার ইমপিচমেন্টের প্রস্তাব উত্থাপন করা যাবে, তো এই ইমপিচমেন্টের যে প্রস্তাব সেটা কোথায় হবে? পার্লামেন্টে আসবে। 1/4 ভোটের মাধ্যমে স্বাক্ষরিত হতে হবে, এবং জবের থেকে তোমরা বিষয়টি আনছো তার আগে রাষ্ট্রপতিকে একটা নোটিশ দিতে হবে। কতদিন আগে নোটিশ দিতে হবে? 2 সপ্তাহ আগে, তবে এই বিষয়টি গ্রহণযোগ্য হবে। এবং প্রস্তাবটি ওই কক্ষের উচ্চকক্ষ বা নিম্নকক্ষ 2/3 ভোট দ্বারা গৃহীত হলে তারপরে সেটা অনুসন্ধান করা হবে, এবং 2/3 ভোটের দ্বারা গৃহীত হলে রাষ্ট্রপতি অপসারণ করা হবে। তো এইভাবে কিছু রুলস এবং প্রসিডিওর রয়েছে, সেটা তোমাদের না জানলেও হবে, তোমার জাস্ট ইমপিচমেন্ট বা অপসারণের আর্টিকেলটি জানো 61 নম্বর ধারা। রাষ্ট্রপতির পদ শূন্য রয়েছে 62 নম্বর ধারা। আচ্ছা, কি কি ভাবে পদ শূন্য হতে পারে সেটাও রয়েছে, যেমন রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার পদটি শূন্য হতে পারে, রাষ্ট্রপতি অপসারিত হলে শূন্য হতে পারে, তার মৃত্যু হলে, বা যদি আদালত নতুন রাষ্ট্রপতি নির্বাচন বাতিল করে দেয়, বা 5 বছরের সময়সীমা শেষ হয়ে গেলে, এভাবে হবে। এই বিষয়টা রয়েছে। রাষ্ট্রপতির তাহলে ভেটো ক্ষমতা কত? ভেটো প্রদান হচ্ছে 111 নম্বর আর্টিকেল, তোমরা এটা জেনে রাখো, জাস্ট জেনে রাখো, যেগুলো বলছি তোমরা শোনো, লিখো, আর পুরো বিষয়গুলো একবার দেখে নাও। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ব্যাপারটা, পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে যে কোনো শাস্তি যেটা দেওয়া হবে রাষ্ট্র কর্তৃক, সেটা চাইলে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে, এমনকি মৃত্যুদণ্ড থেকেও মুক্তি দিতে পারে একমাত্র রাষ্ট্রপতি। আর্টিকেল কত? 72 নম্বর ধারায়। ঠিক একইভাবে আমাদের আরেকটা জিজ্ঞেস করে যে মৃত্যুদণ্ড ছাড়া পার্ডনিং পাওয়ার রাজ্যপালেরও আছে, কিন্তু কত নম্বর ধারায়? সেটা নিয়ে আসছি, পরে প্রশ্ন রয়েছে। সুপ্রিম কোর্ট থেকে পরামর্শ গ্রহণ করবে রাষ্ট্রপতি 143 নম্বর ধারা অনুযায়ী। চলো নেক্সট আমরা দেখে নিই রাষ্ট্রপতির যোগ্যতা বিষয়টা বলেছে এখানে, যে ভারতের নাগরিক হতে হবে, 35 বছর বয়স হতে হবে, লোকসভার সদস্য হতে হবে, আর কি হতে হবে? 15,000 টাকা জমা রাখতে হবে কোথায়? আরবিআই এর কাছে। এবং সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারপতি বা যেটা বললাম বয়োজ্যেষ্ঠ বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। ঠিক আছে, তো এই বিষয়টি আমাদের হয়ে গেল। পরবর্তী প্রশ্ন আবার দেখে নেব কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল মৃত্যুদণ্ড ক্ষমা বাদে রাষ্ট্রপতির মতো সব রকম ক্ষমা প্রদর্শন করতে পারে। মানে যে পার্ডনিং পাওয়ার রয়েছে সেটা রাজ্যপালেরও রয়েছে, কিন্তু মৃত্যুদণ্ড ছাড়া, মানে ওটা কিন্তু একমাত্র রাষ্ট্রপতিই পারে। তো এটা কত নম্বর আর্টিকেলে? 158, 161, 162, 165। সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 161 নম্বর আর্টিকেল অনুযায়ী রাজ্যপালের ক্ষমা করার ক্ষমতা রয়েছে। এরপরে আমরা দেখে নেব আর্থিক জরুরি অবস্থা। তো এখান থেকে আমাদের একটা প্রশ্ন হয়ে গেল, ওটুকুই জেনে রাখো। আর্থিক জরুরি অবস্থার কথা কত নম্বর ধারায় উল্লেখ আছে, বা ইমার্জেন্সি বিষয়গুলো এখন আসছি আমি। তো প্রত্যেকে নোট ডাউন করবে বিষয়গুলো, ইমার্জেন্সি বিষয় আমি বলে দিচ্ছি। প্রথম যে আর্থিক জরুরি অবস্থা মানে আর্টিকেল, সেটা কত নম্বর ধারায়? তো আর্টিকেল হচ্ছে তোমাদের আগে হচ্ছে 360 নম্বর বলা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। 3টে জরুরি অবস্থা হয়, একটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, একটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, একটা হচ্ছে স্টেট ইমার্জেন্সি, আর একটা হচ্ছে তোমাদের ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, FE। ঠিক আছে, ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। এরপরে প্রত্যেকটা আর্টিকেল রয়েছে এবং আর্টিকেলগুলো পড়ে। দেখো, ভারতের ক্যাবিনেটের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি 3 রকমের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, 352 নম্বর ধারায় রয়েছে আর্টিকেল 352, আর 356 নম্বর আর্টিকেল রয়েছে, 356 নম্বর আর্টিকেল রয়েছে স্টেট ইমার্জেন্সি, এবং 360 নম্বর ধারায় রয়েছে আর্থিক জরুরি অবস্থা। ভারতবর্ষে 3বার জাতীয় জরুরি অবস্থা লাগু হয়েছিল 352 নম্বর ধারা অনুযায়ী। কবে কবে স্যার? 1962 সালে ইন্দো চায়না ওয়ারের সময়, মানে ইন্ডিয়া চায়না ওয়ারের সময়, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়, আর 1975 সালে আভ্যন্তরীণ বিশৃঙ্খলা। তোমাদের এখান থেকে আরো ট্রিকি যদি কোশ্চেন করতে চাই, মানে আরো কঠিন প্রশ্ন, সেটা হবে যে 1962 সালে ভারতের জাতীয় জরুরি অবস্থার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? জওহরলাল নেহরু। 1971 সালে ভারতবর্ষে জাতীয় জরুরি অবস্থার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারত পাকিস্তান যুদ্ধের সময় প্রধানমন্ত্রী আমরা জানি ইন্দিরা গান্ধী ছিলেন। স্যার 1975 সালে কে ছিলেন? এই সময়ে হয়ে যাবে ইন্দিরা গান্ধী। ভারতীয় মানে ভারতে আভ্যন্তরীণ বিশৃঙ্খলা বা ইন্টারনাল ডিস্টার্বেন্সের জন্য এটা হয়েছিল। আর রাজ্যের জরুরি অবস্থা 356 নম্বর ধারায় রয়েছে। এটা বিভিন্ন রাজ্যভেদে মানে অনেকবার জরুরি অবস্থা লাগু হয়, এটা আমরা জেনে থাকি। তো প্রত্যেকটি রাজ্যে আলাদা আলাদা টাইমে বা অনেকবার করে জরুরি অবস্থা হয়েছে, তো প্রত্যেকটি স্পেসিফিক রাজ্য অনুযায়ী আমাদের জানা কিন্তু সম্ভব নয়। যদি আমরা দেখি যে স্টেট ইমার্জেন্সি ইন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে কতবার হয়েছে, তো সেটা আমাদের জানতে হবে হাউ মেনি টাইম। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা বিষয়টি লিখে রাখো, তো এটি 4বার হয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো আই এম নট শিওর, তো এটা প্লিজ তোমরা চেক করে নিও। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নিচ্ছি আর্থিক জরুরি অবস্থা। আর্থিক জরুরি অবস্থা আমাদের ইন্ডিয়াতে একবারও লাগু হয়নি।
ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে ভারতে মোট কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একই জিনিসটা রিপিট হয়েছে, তিনবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয় আমাদের ইন্ডিয়াতে, 1962, 1971, 1975 দেখলাম। পরবর্তী প্রশ্নে আমরা যাব, উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে, অর্থাৎ ভাইস প্রেসিডেন্টের বিষয়টি এরপরে আমরা আসছি। তো ভাইস প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে কে? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি বা তার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি। রাষ্ট্রপতি বা তার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি, তাই তো? এবং এরপরে আমরা দেখে নেব ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে, যে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি 63 নম্বর ধারা অনুযায়ী বা 63 নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে যে রাষ্ট্রপতির উপরাষ্ট্রপতির যে পদটি, এটি যোগ্যতা কি? রাষ্ট্রপতির মতো শুধুমাত্র লোকসভার পরিবর্তে রাজ্যসভায় নির্বাচিত হতে হবে। মানে রাষ্ট্রপতিকে লোকসভায় নির্বাচিত হতে হবে আর উপরাষ্ট্রপতিকে রাজ্যসভায় নির্বাচিত হতে হবে। বাকি যে সমস্ত কোয়ালিফিকেশন লাগবে বা যোগ্যতা লাগবে সেই একই জিনিস, 35 বছর বয়স হতে হবে, ভারতের নাগরিক হতে হবে এবং রাজ্যসভার সদস্য হতে হবে, তাই তো? এবং উপরাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে প্রার্থীকে অন্তত 20 জন নির্বাচক কর্তৃক নামটি উত্থাপিত হতে হবে এবং নামটি সমর্থিত হতে হবে ওই ব্যক্তির, আর 15,000 টাকা জমা রাখতে হবে। ঠিক আছে, এই বিষয়টা বলা হচ্ছে। আর রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তো তোমরা উপরাষ্ট্রপতির বিষয়টি এই রাজ্যসভার সঙ্গে যুক্ত, এই বিষয়টি মনে রেখে দিও, কারণ এখান থেকে প্রশ্ন হয়। ওকে, তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর এস রাধাকৃষ্ণন। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কি আছেন? তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, কারণ এই নিয়ে আমাদের কিন্তু একটা ক্লাস রয়েছে স্ট্র্যাটেজিকের উপরে। ঠিক আছে, এবং ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি বললাম তোমাদের, উপরাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করানকে সেটাও বললাম, উপরাষ্ট্রপতি পদটা সেটাও বলে দিলাম। চলো এরপরে নেক্সট আমরা যাব পরবর্তী প্রশ্নে। ভারতের সংবিধান অনুযায়ী শাসনতান্ত্রিক প্রধান বা সরকারের প্রধান কে? তোমাদের একটু আগে বলছিলাম যে দুটো বিষয় আসবে। তো প্রধানমন্ত্রী হচ্ছে ভারতের সরকারি প্রধান বা শাসনতান্ত্রিক প্রধান, আর প্রশাসনিক প্রধান যদি আমরা বলি রাষ্ট্রপতি হয়ে যাবে, তোমাদের একটু আগেই বললাম। চলো নেক্সট আমরা দেখে নেব হচ্ছে প্রধানমন্ত্রী সম্পর্কে কি কি বিষয় রয়েছে। দেখো, প্রধানমন্ত্রী হচ্ছে ভারতের শাসনতান্ত্রিক বা সরকারি প্রধান। প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান হচ্ছে রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর নিয়োগ 75 নম্বর ধারায় লেখা আছে। সবচেয়ে বেশি সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, মোট 17 বছর, বা যদি টু বি প্রিসাইজ বলি আমরা 16 বছর 286 দিন, অর্থাৎ 17 বছর প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। 1947 সাল থেকে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু 1964 সাল পর্যন্ত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা গঠিত হয় 74 নম্বর ধারা অনুযায়ী। রাষ্ট্রপতির কাছে মন্ত্রিসভার একক দায়বদ্ধতা 75 নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে রয়েছেন? নরেন্দ্র মোদী। এবং কটা টার্ম রয়েছেন? এটা 14 থেকে রয়েছেন, 14 থেকে 19, 19 থেকে কত, 14 থেকে 19, 19 থেকে 23, তারপরে আবার একটা ইলেকশন হবে 24-এ। ঠিক আছে, দুটো টার্ম কমপ্লিট হতে যাচ্ছে। তো এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। চলো নেক্সট আমরা বিষয়টা দেখে নিই। ভারতের কাকে নো কনফিডেন্স মোশন বা অনাস্থা প্রস্তাব দ্বারা বহিষ্কার করা হয়? কোন প্রধানমন্ত্রীকে অ্যাকচুয়ালি? তো একমাত্র প্রধানমন্ত্রী যাকে নো কনফিডেন্স মোশনে বাদ দেওয়া ছিল অনাস্থা প্রস্তাবে, সেটা হচ্ছেন ভিপি সিং। তো ভিপি সিংকে বাদ দেওয়া হয়। আর যদি নো কনফিডেন্স মোশন বলি তাহলে বিভিন্ন প্রধানমন্ত্রীর আমলে এসেছিল, সেটা ইন্দিরা গান্ধী হতে পারে, 15 বার এসেছিল, জওহরলাল নেহরু হতে পারে, এবং ইভেন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগেনস্টও কিন্তু বা তার যে সরকারের যে বিরুদ্ধেও নো কনফিডেন্স মোশন আনা হয়েছিল। প্রথম আনা হয়েছিল জওহরলাল নেহরুর সময়, ঠিক আছে, এবং প্রধানমন্ত্রী বাতিল হয়েছিল ভিপি সিং প্রথমবার। নেক্সট হচ্ছে কত নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী সদস্য পরিষদে গৃহীত সমস্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানান? অর্থাৎ প্রধানমন্ত্রী সদস্য পরিষদে যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে সেটা রাষ্ট্রপতিকে জানাবে কত নম্বর আর্টিকেল অনুযায়ী? বলা হচ্ছে এখানে আর্টিকেল 78 হবে সঠিক উত্তর। এখানে দেওয়া নেই উত্তরটা, তোমরা পিক করে নাও, 78 হবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন, ভেটো শব্দের অর্থ কি? ভেটো শব্দের অর্থ মানে হচ্ছে আমি নিষেধ করছি বা আই ফরবিড হবে সঠিক উত্তর। এটি একটি ল্যাটিন শব্দ। ওকে, 24 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। 32 নম্বর ধারাকে সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট বলেছেন কে? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি বি আর আম্বেদকর, অপশন সি কে এম মুন্সি, অপশন ডি ঠাকুরদাস ভার্গব। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 24 নম্বর। 32 নম্বর ধারাকে বলেছে বি আর আম্বেদকর, সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট। পরবর্তী প্রশ্নে আমরা যাব, প্রস্তাবনা সম্বলিত প্রথম লিখিত সংবিধান কোনটি? তোমাদের ক্লাসের প্রথমে ইন্ট্রোডাকশনে বলে দিচ্ছি, প্রথম লিখিত সংবিধান হচ্ছে আমেরিকার সংবিধান হবে, কারণ প্রস্তাবনাটা আমেরিকার সংবিধানে প্রথম উল্লিখিত ছিল। তো আজকের ক্লাসে আমরা আই থিঙ্ক দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। এতগুলো বিষয় কভার করলাম, আরো যে সমস্ত বাকি বিষয়গুলো রইল ইন্ডিয়ান পলিটি বা ভারতের রাষ্ট্রনীতি, সেইখান থেকে আমরা পরবর্তী ক্লাসে আমাদের যখন সেকেন্ড পার্ট আসবে লেকচারের, তখন পুরো বিষয়টা কভার করব। এছাড়াও আমাদের অনেক ক্লাস চলছে ফুড এসআইকে টার্গেট করে। আমরা সায়েন্সের ক্লাস, ওয়েস্ট বেঙ্গলের ক্লাস, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এছাড়া আমাদের জিওগ্রাফি ক্লাস আসবে, ইকোনমিক্সের ক্লাস আসবে, হিস্ট্রি ক্লাস আসবে, প্রত্যেকটি বিষয় ওয়াইজ আমাদের সাবজেক্ট ওয়াইজ এরকম ক্লাস আসবে, সেটা আসবে।
এছাড়াও আমাদের থিওরি ক্লাস চলছে ক্লাসিক পরীক্ষাকে মাথায় রেখে, যেগুলো তোমাদের বিভিন্ন এক্সামে কাজে লাগবে। তো ক্লাসিককে টার্গেট করে আমাদের ইংলিশের গ্রামার ক্লাস, ভোক্যাব ক্লাস, এছাড়াও আমাদের সাবজেক্ট স্পেসিফিক ক্লাস চলছে, আর স্ট্র্যাটেজিকে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো চাইলে অবশ্যই তোমরা সেগুলো চেক আউট করে দেখতে পারো। আর হ্যাঁ, যদি ক্লাসটি ভালো লেগেছে ফাইনালি প্রত্যেকে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো। আর টেলিগ্রাম গ্রুপে যারা এখন যুক্ত হওনি, বিভিন্ন ক্লাস আপডেট, সমস্ত ইনফরমেশন, কুইজ পার্টিসিপেশন, ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য অবশ্যই আমাদের ক্র্যাক ক্লাসিক গ্রুপটাতে জয়েন হয়ে যাও। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রত্যেকে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী এরকম ইম্পর্টেন্ট ক্লাস, ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।